হ্যালো, ওয়েলকাম স্টুডেন্ট। তাহলে তোমাদের আমি ইউনিট 5, যেটা ইকোলজির ইউনিট আছে, সেখান থেকে 14 মার্কস মতন কোশ্চেন ফাইনাল এক্সামে থাকবে, সেইটা অলমোস্ট শেষ করলাম। তার এক্সাম আমি নিয়ে নেবো, ঈদের পরে গিয়ে আমি ডেট দেবো। তো সেটা তোমরা কমপ্লিট করে রাখো, কোশ্চেন ওয়াইজ সমস্ত অ্যান্সার প্রিপেয়ার করে রেডি করে নাও। সাথে সাথে আমরা আরও কিছু ইম্পর্টেন্ট এবং সহজ টপিক আমরা এগিয়ে যাব। সিলেবাসটা যত সম্ভব কন্টিনিউ করা যায়। তো যে চ্যাপ্টারে আমি বর্তমানে ফোকাস করব সেটা হচ্ছে ইমপ্রুভমেন্ট ইন ফ্রুট প্রোডাকশান। মানে কি, তোমাদের বইতে 10 নম্বর যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে খাদ্য উৎপাদনের উন্নতি সাধন। এইখানে আমরা বর্তমানে পড়বো, এটা হচ্ছে ইউনিট 3 এর পোর্শন। এখান থেকেও কিন্তু 14 মার্কসের কোশ্চেন আসবে। তার আগে বলি যে কারেন্ট যে সিচুয়েশন, মানে বর্তমানের যে পরিস্থিতি, সেখানে যেভাবে অনলাইনে অন্তত পক্ষে বায়োলজিতে যেভাবে আমি অল্প অল্প করে কন্টিনিউ করছি, প্রত্যেকটা ভিডিও করার সময় সর্বদাই আমি মাথায় রাখি যে ভিডিওটা যাতে শর্ট সাইজের হয় এবং সেখানে খুব ক্লিয়ারলি এবং সহজ ভাষায় পয়েন্টগুলোকে ডিসকাস যাতে করা যায়, যাতে তোমাদের অল্প সময়ের মধ্যে প্রত্যেকটা টপিক সম্পর্কে একবার অথবা দুবার শুনেই তোমরা বইয়ের সাথে রিলেট করে সেগুলো ক্লিয়ারলি পড়তে পারো। যেখানে যেখানে প্রবলেম হবে কোনো সংকোচ ছাড়াই সম্পূর্ণ বিনা দ্বিধায় তোমরা সেই সমস্ত টিচারদের সাথে কানেক্ট করবে, ইদার চ্যাটে অর কল করে পার্টিকুলারলি যদি কোনো টপিক নিয়ে প্রবলেম থাকে বা বইতে কোথাও যদি সমস্যা হয় যে এইটুকু প্রশ্নে অসুবিধা হচ্ছে, তাহলে ডিরেক্টলি তোমরা ইন্টারাকশান করবে টিচারদের সাথে, সেখান থেকে পজিটিভ রেসপন্স পেয়ে যাবে। তো কারেন্ট যে সিচুয়েশন সেটা গভর্নমেন্ট দ্বারাই রেগুলেটেড, ফলে বর্তমানে এই যে অফলাইনে ক্লাস হচ্ছে না তার জন্য বিন্দুমাত্র টেনশন নেওয়ার বা উদ্বিগ্ন হওয়ার কোনো প্রয়োজন নেই। এটা সরকারের মাথায় আছে যে কীভাবে ক্লাস হচ্ছে। আমাদের থেকে আরও খারাপ অবস্থা সরকারি স্কুলে, সেখানে অনেক স্টুডেন্টদের ইন্টারনেট ফেসিলিটি অ্যাভেলেবেল নেই, ফলে তারা আউট অফ সিলেবাস দীর্ঘদিন ধরেই হয়ে আছে। তো সেই কথা মাথায় রেখে গভর্নমেন্ট অবশ্যই সিলেবাস কমানোর একটা ইনিশিয়েটিভ নেবে এবং সাথে ইন্টারমের এক্সামও অনেক থ্রু আউট দ্য ইজিলি হবে। কিন্তু আমাদের সেই দেশে বসে থাকলে হবে না, সিলেবাসটা আমাদের কন্টিনিউ করব। তো সব মিলিয়ে এটুকু বলতে পারি, বায়োলজিতে খুব বেশি টেনশন নেওয়ার কিছু নেই। যেটুকু যেভাবে আমি করিয়ে দিচ্ছি তোমরা সেইভাবেই বইতে রিলেট করে পড়ো। যা অসুবিধা হবে ক্লিয়ারলিভাবে আমাকে আস্ক করতে পারো, কোনো প্রবলেম হলে অবশ্যই আমি সলভ করব। তো এইটা নিয়ে খুব বেশি টেনশন নেওয়ার কারণ নেই যে কীভাবে কী হবে আর কীভাবে কি এক্সামে পারবো। এক্সাম আমার ওপর ছেড়ে দিতে পারো, 100% অ্যাসুরেন্সের সাথে বলতে পারি এক্সাম ভালোই হবে। তোমরা আপাতত যেটুকু যেভাবে বলে দিচ্ছি সেই জায়গাগুলো বই থেকে রিলেট করে বইতে মার্ক করে নিয়ে, ভিডিওটা শুনে বইতে মার্ক করে নিয়ে সেটা মুখস্থ করতে থাকো। তো এই যে 10 নম্বর চ্যাপ্টার খাদ্য উৎপাদনের উন্নতি সাধন, সেখানে আমি যে জায়গা থেকে শুরু করব সেটা হচ্ছে একটা সহজ টপিক, সেটা হচ্ছে 10.6 আর্টিকেল বলে তোমরা, পেজ নম্বর আমি বলছি না কারণ সবার বইতে পেজ নম্বর 1 হয় না। সেখানে দেখবে অ্যানিম্যাল হাজবেন্ডারি বলে একটা টপিক আছে, বা পশুপালন এর সহজ বাংলা কথায়। কি এই পশুপালন? না, এটা তো আমরা গ্রামের ছাত্রছাত্রী হিসেবে, গ্রামের মানুষ হিসেবে আমরা সবাই জানি যে পশুপালন করে কিভাবে মানুষ উপকৃত হয়। বাড়িতে কিছু না থাকলেও একটা গরু যদি পুষে রাখে তাহলে দুধ এবং সাথে সময় যখন প্রয়োজন হবে সেটাকে বেচে তার থেকে কিছু অর্থ উপার্জন কম বেশি গ্রামে সব মানুষই করে। তো
সেখান থেকে যদি ইন জেনারেল শুধু গরু দিয়ে না বলে আমি বলি, যে কোনো গৃহপালিত পশুকে যদি চাষ করে তার থেকে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যায়, সেই সম্পর্কিত যে বিদ্যা তাকে বলা হয় অ্যানিম্যাল হাজবেন্ডারি। আর এই যে গরু, মহিষ, ছাগল, ভেড়া, শূকর বা মুরগি এইগুলো চাষ করে যে অর্থনৈতিকভাবে লাভবান হয়, বা এইগুলো চাষ করাকে অ্যাকচুয়ালি লাইভ স্টক বলা হয়। লাইভ স্টক, প্রাণীজ সম্পদ বলা হয়। তাকে কি বললাম? লাইভ লাইভ স্টক বলা হয়, প্রাণীজ সম্পদ। তো এইগুলোকে যে চাষ করে সেইটাকে অর্থনৈতিকভাবে লাভবান বা অর্থনৈতিক পয়সার মধ্যে মুখ দেখা, সেটাকে বলা হয় লাইভ স্টক ম্যানেজমেন্ট বলা হয়। তাহলে কি বললাম? এই যে গরু, মহিষ, ছাগল, ভেড়া, যে সমস্ত যে কোনো অ্যানিম্যাল, সেইটাকে আমরা যে বাড়িতে চাষ করি, করে যে অর্থনৈতিক লাভবান হই, তাকে লাইভ স্টক ম্যানেজমেন্ট বলা হয়। এবং এই সম্পর্কিত বিদ্যাকে বলা হয় পশুপালন বা অ্যানিম্যাল হাজবেন্ডারি। তাহলে প্রথমেই আমাদের লাইভ স্টক ম্যানেজমেন্ট কি আর অ্যানিম্যাল হাজবেন্ডারি কি সেটা সম্পর্কে একটু জানতে হবে। এরপরে প্রথম যে অ্যানিম্যাল সম্পর্কে আমরা অল্প করে জানব, আমি প্রথমেই বলি যে এই জায়গায় কিন্তু সব পড়তে হবে না। দীর্ঘ 10 বছরের এক্সপিরিয়েন্স থেকে বলছি, কোশ্চেন যে জায়গাগুলো থেকে আসবে সেগুলো ডিমার্কেটেড, মানে একদম ক্লিয়ারলি পরিষ্কার আমাদের কাছে, যে এই জায়গাগুলো থেকেই কোশ্চেন দেওয়া হবে, তার বাইরে দেওয়া হবে না। ফলে এই জায়গাতে কিন্তু অনেক কিছু আমি বাদ দিয়ে চলে যাব। যেটুকু জায়গা থেকে তোমাদের পড়লে নিট হোক আর সে এইচএস বোর্ডের এক্সাম হোক, সেটুকু জায়গার কভার করলেই তোমরা কোশ্চেন পেয়ে যাবে। বলে সেই দিক থেকে আমি এই ইউনিটের অনেক কিছু জায়গা ছেড়ে ইম্পর্টেন্ট জিনিসগুলো শুধু ফোকাস করে পড়িয়ে দিয়ে যাব, সেইগুলোকেই তোমরা প্রিপেয়ার করবে। তো প্রথমেই যেটা পড়াবো সেটা হচ্ছে পোলট্রি। এখন পোলট্রি আমরা একটু আধটু সবাই খাই, বা সেটা সম্পর্কে আমরা জানিও কী জিনিস, বাট এই পোলট্রির সম্পর্কে আরেকটু ডিটেলস নলেজ আমাদের লাগবে। তো প্রথমেই বলি, পোলট্রি মানে আমরা যেটা বুঝি, যে এই যে সাদা সাদা মুরগিগুলো যেগুলো রবিবার হলেই মিশনে কেটে রেঁধে খাওয়ানো হয়, সেইগুলোকে আমরা শুধুমাত্র বুঝি পোলট্রি মানে। কিন্তু তার আগে বলি যে পোলট্রি মানে অ্যাকচুয়ালি সমস্ত ধরনের মুরগির টাইপকেই পোলট্রি বলা হয়। ঠিক আছে, আমরা যেটাকে মুরগি বলি সেটা অ্যাকচুয়ালি বিজ্ঞানসম্মতভাবে পোলট্রি বলা হয়। মানে সেখানে যে শুধু সাদা মুরগি যেটা আমরা খাই সেটা পোলট্রি নয়, অল ওভার মুরগির প্রজাতিটাকে পোলট্রি বলা হয়। সেই পোলট্রির দুটো মেন ব্রিড রয়েছে। কি না, একটা হচ্ছে খাঁটি ব্রিড মানে যে এখানে ডিম থেকে যে মুরগিটা তৈরি হয়, বা যে টাইপের মুরগিটা, সেখানে পার্টিকুলারলি একদম অরিজিন থেকে, একদম পূর্বপুরুষ থেকে ওর থেকেই ওর উৎপত্তি, সেখানে কোনোভাবে মিক্সিং হয়নি, তাকে বলা হয় পিওর ব্রিড মানে প্রজাতি, মানে খাঁটি ব্রিড, একদম উৎপত্তি থেকে আর এখনও পর্যন্ত সেম আছে, কোনো মিক্সিং ঘটেনি। কিন্তু আরেকটা যেটা হয় সেটা হচ্ছে আমরা ল্যাবরেটরিতে কৃত্রিমভাবে যে এখানকার ভারতীয় একটা প্রজাতির সাথে আর বিদেশের একটা প্রজাতি মিক্সিং করে দিলাম, কি লাভের জন্যে? কেন না, দেখা যাচ্ছে যে ভারতীয় প্রজাতিরা যে মুরগিগুলো আছে সেগুলো একটু রোগে কম আক্রান্ত হচ্ছে, মানে এরা রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। আর কিন্তু এদের বৃদ্ধিটা কম, মানে বড় খুব একটা হয় না, অল্প দিনের মধ্যে বাড়ে না, বেশি সময় লাগে। কিন্তু বিদেশি ব্রিডে গিয়ে দেখা যাচ্ছে যারা রোগে খুব ফ্রিকোয়েন্ট আক্রান্ত হলেও কিন্তু এদের বৃদ্ধিটা খুবই দ্রুত, 1 মাসের মধ্যে মুরগি বড় হয়ে যাচ্ছে। তো কী করা হলো, এই দুটোকে ব্রিড তৈরি করে একটা সংকর ব্রিড তৈরি করা হলো, একটা হাইব্রিড প্রজাতি তৈরি করা হলো। তো সেই হাইব্রিড প্রজাতি আমি 2 ধরনেরই বেনিফিট পাচ্ছি। তো সেই জন্যে আর একটা হচ্ছে হাইব্রিড ব্রিড, সংকর প্রজাতি বলা হয়, সংকর ব্রিড। তো পিওর ব্রিড যেটা আছে সেটা উৎপত্তি থেকে এখনো পর্যন্ত সেম, বাট ইন কেস অফ হাইব্রিড ব্রিড যেটা সংকর ব্রিড, সেখানে ভারতীয় প্রজাতির সাথে বিদেশি প্রজাতির মিক্সিং করে চাষ করতে বলা হয় চাষিদের। চাষ করতে বলা হয় না, মিক্সিং করে
ছোট যে বাচ্চা মুরগিগুলো তৈরি করা হয় ল্যাবরেটরিতে, সেইগুলো চাষিদের দেওয়া হয় চাষ করার জন্য, যাতে চাষিরা দুইভাবেই বেনিফিটেড হয়, অল্প দিনে বৃদ্ধি হয়, রোগগ্রস্ত কম হয়, সেই ধরনের সুবিধা নেওয়ার জন্য হাইব্রিড ব্রিড প্রস্তুত করা হয়েছে। তো প্রথমেই বলি, যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে খাঁটি ব্রিড বা পিওর ব্রিডের 4 প্রকারের টাইপ আছে। কিসের উপরে এই টাইপগুলো করা হয়েছে? না কোন দেশ থেকে তার উৎপত্তি হয়েছে, তার উপরে কোন ভূমধ্য, কোন মানে এদের অরিজিন কোথা থেকে হচ্ছে, উৎপত্তি কোথা থেকে হচ্ছে, তার উপরে বেস করে খাঁটি ব্রিডকে 4 প্রকারের ভাগ করা হয়েছে। কি কি? তাহলে উৎপত্তির দেশ অনুসারে পিওর ব্রিড 4 টাইপসের হয়। কি কি? না প্রথমেই হচ্ছে ভূমধ্য সাগরীয় ব্রিড বা মেডিটেরিয়ান ব্রিড। আচ্ছা, এখন ইন জেনারেল তোমরা এগুলো বই থেকে পড়তে থাকো, বাট এগুলো আমি সময়ের সাথে সাথে বলে দেবো কীভাবে এগুলো মুখস্থ করতে হয়। খুব ইজিলি ওয়েতে তোমরা মুখস্থ, এরকম একাধিক ধরনের অ্যাকচুয়ালি ব্রিড আসবে। যেরকম আমরা মুরগির এখন বলছি, এরপরে গিয়ে আমরা মৌমাছির পাবো, তারপরে গিয়ে আমরা মাছের পাবো, এরকম একাধিক ব্রিড আসবে, হাঁসের পাবো। তো সেইগুলো সব খুব ইজিলি ওয়েতে মুখস্থ করা যায়, সেগুলো আমি ধীরে ধীরে বলে দেবো। বাট এখন সিলেবাস কভার করার জন্য আমি ইন জেনারেল বলে দিয়ে চলে যাচ্ছি, সেইভাবে তোমরা পড়তে থাকো। সময়ের সাথে সাথে এগুলো প্রিপেয়ার করার ওয়ে বলে দেবো। ভূমধ্যসাগরীয় ব্রিড যেটা আছে, তার মানে এটা ভূমধ্যসাগরের তীরবর্তী অঞ্চলের দেশগুলোতে এই ধরনের ব্রিডগুলো পূর্বপুরুষ থেকে ডমিনেটেড আছে, সেখানেই বেশি পাওয়া যায়। কোথায়? না ইতালি, স্পেন, এই সমস্ত জায়গার অঞ্চলগুলোতে। কি করবে? এখানে কিচ্ছু করতে হবে না, শুধু ভূমধ্যসাগরীয় ব্রিড এবং তার 3টে এক্সাম্পল মুখস্থ করতে হবে। কি না? হোয়াইট লেগহর্ন, মিনার্ক আর আনকোনা। হোয়াইট লেগহর্ন, মিনার্ক আর আনকোনা। হোয়াইট লেগহর্ন, মিনার্ক আর আনকোনা, 3টে ব্রিড, এরা ভূমধ্যসাগরীয় ব্রিড, এটা মনে রাখতে হবে। তাহলে ভূমধ্যসাগরীয় ব্রিডের মধ্যে 3টে এক্সাম্পল মাথায় রাখতে হবে। 2 নম্বর একটা অরিজিন ওয়াইজ যে ব্রিড আছে সেটা হচ্ছে আমেরিকান ব্রিড। আমেরিকান ব্রিড মানে হচ্ছে এরা উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, এই সমস্ত অঞ্চলগুলি পূর্বপুরুষ থেকে বেশি পাওয়া যায়। তার মধ্যে কি না প্লাইমাউথ রক, নিউ হ্যাম্পশায়ার, রোড আইল্যান্ড রেড, রোড আইল্যান্ড হোয়াইট, এই এক্সাম্পলগুলো মুখস্থ রাখতে হবে। অনেক সময় কি হয়, এক্সাম্পল তুলে দিয়ে এমসিকিউ দেবে, কি না বলবে যে মিনার্ক কোন অঞ্চলের ব্রিড, ভূমধ্যসাগরীয় ব্রিড, আমেরিকান ব্রিড, না আরও যে 2টো ব্রিড আছে, এরপরের কি ব্রিড আছে? 3 নম্বর হচ্ছে ইংলিশ ব্রিড। 4 নম্বর হচ্ছে এশিয়ান ব্রিড। এই এশিয়ান ব্রিড যেটা আছে এর মধ্যে ভারতও আসবে। তাহলে এইগুলো অ্যাকচুয়ালি মহাদেশের উপরে ডিপেন্ড করে এই ব্রিডগুলো ডিভিশন করা হয়েছে, যে মুরগির কোন অঞ্চল থেকে উৎপত্তি ঘটেছে তার উপরে এই 4 প্রকারের ব্রিড হয়। একটা কি মেডিটেরিয়ান ব্রিড, ভূমধ্যসাগরীয় ব্রিড বলা হয়, একটা আমেরিকান ব্রিড, একটা ইংলিশ ব্রিড, আর একটা এশিয়ান ব্রিড। ইংলিশ ব্রিডের এক্সাম্পল কি না, সেখান থেকেও 3টে-4টে এক্সাম্পল মুখস্থ রাখবে। একটা হচ্ছে অর্পিংটন, এটা সাসেক্স, অ্যাস্ট্রপ, ডরকিং, কর্নিশ, রেড ক্যাপ। কি বললাম? অর্পিংটন, সাসেক্স, অ্যাস্ট্রলপ, কর্নিশ, রেড ক্যাপ, এইগুলো মুখস্থ করবে। আর এশিয়ান ব্রিড যেন অবশ্যই মুখস্থ থাকে। এশিয়ান ব্রিড মানে হচ্ছে এশিয়া এবং তার আশপাশে, ভারত এবং তার আশপাশের অঞ্চলগুলোতে এই ব্রিডগুলো ডমিনেট করে। কি না আসিল, চাটগে, ঘাগাস, বার্মা, কোচিন, এইগুলো সব হচ্ছে এশিয়ান ব্রিডের মধ্যে আসে। কি বললাম? আসিল, চাটগে, বার্মা, কোচিন, এগুলো হচ্ছে এশিয়ান ব্রিডের পোলট্রি। তাহলে আমরা এখানে খুব ক্লিয়ারলি 4 প্রকারের ব্রিড মুরগির উৎপত্তি অনুসারে, এবং তার সঙ্গে তাদের এক্সাম্পল অবশ্যই যেন মুখস্থ করি। তাহলে যদি ক্লিয়ারলি কোশ্চেন দিলে এটা 3 নম্বরের কোশ্চেন দেবে যে উৎপত্তি অনুসারে মুরগির ব্রিডগুলি লেখো এবং উদাহরণ সহ, তখন এই 4 প্রকারের নাম লিখতে হবে: ভূমধ্যসাগরীয় ব্রিড, আমেরিকান ব্রিড, ইংলিশ ব্রিড আর এশিয়ান ব্রিড উইথ এক্সাম্পল। ঠিক সেমভাবে উৎপত্তি ছাড়াও আমরা অর্থনৈতিকভাবে কীভাবে লাভবান হই তার উপরে ভিত্তি করেও মুরগির ব্রিডকে 3 প্রকারে ভাগ করা হয়েছে। যে অর্থনৈতিকভাবে
অর্থনৈতিকভাবে কিভাবে বেনিফিটেড হই তার উপরে ভিত্তি করে মুরগির 3 প্রকারের ভাগ করা হয়েছে। একটা হচ্ছে লেইং ব্রিড, দুই নম্বর হচ্ছে একটা হচ্ছে ডুয়াল ব্রিড, 3 নম্বর হচ্ছে একটা হচ্ছে টেবিল ব্রিড। সবগুলো লাস্টে কিন্তু ব্রিড হবে। লেইং ব্রিড মানে যারা লে করে, লে মানে হচ্ছে কি পাড়া, কি পাড়া না ডিম পাড়া। যে সমস্ত মুরগিরা চাষিরা মেনলি চাষ করে ডিম পাড়ার জন্য তারা হচ্ছে লেইং ব্রিড। এক্সাম্পল তোমরা মনে রাখবে লেগহর্ন মিনার্কা, লেগহর্ন মিনার্কা মানে ভূমধ্যসাগরীয় ব্রিড। এগুলো খুব বেশি বড়সড় হয় না, ফলে মাংস দিয়ে খুব বেশি পাওয়া যায় না, কিন্তু ডিম এরা অতিরিক্ত পারে, তাই জন্যে লেইং ব্রিড। টেবিল ব্রিড মানে হচ্ছে যে সমস্ত মুরগিগুলো শুধুমাত্র মাংসের জন্যেই চাষ করে চাষিরা, কোনো ডিম পাড়া কোনো ব্যাপার নেই তাদের। যেরকম হচ্ছে ব্রয়লার, যেটা আমরা এখানে কেটে খাই, বা আসিল, এগুলো মাংস দেয় বেশি, ডিম দেয় না। আর কিছু মুরগি আছে তারা মাংস এবং ডিম উভয়ই দিতে পারে, মানে বড় সড়ো হয় আবার ডিমও দেয়, যেটা হচ্ছে ডুয়াল ব্রিড। যে সমস্ত মুরগি ডিম এবং মাংস উভয়ই পাওয়া যায়, যেরকম হচ্ছে বেশিরভাগ ইংলিশ ব্রিডগুলো, সাসেক্স, আমেরিকান ব্রিডের মধ্যে নিউ হ্যাম্পশায়ার আছে, অ্যাস্ট্রলপ, রোড আইল্যান্ড রেড। তাহলে ইংলিশ আর আমেরিকান ব্রিডগুলো মোটামুটি উভয় প্রকারের জন্যই চাষ করা হয়। তাহলে কি বললাম, লেইং ব্রিড মানে যে সমস্ত মুরগি ডিমের জন্য চাষ করা হয়, টেবিল ব্রিড মানে মাংসের জন্য চাষ করা হয়, ডুয়াল ব্রিড মানে উভয়ের জন্য চাষ করা হয়। আর অনেক মুরগি দেখবে যে 1 মাস 1.5 মাসের জন্য তা দেয়, মানে চুপচাপ এক জায়গায় বসে থাকে, ডিম পাড়ে না। তো যেসব মুরগি তা দেয় সেই সময় কিন্তু তারা ডিম পাড়ে না, তাদেরকে সিটার বলা হয়। সিটার, যে এশিয়ান ব্রিডগুলো বেশিরভাগটাই সিটার হয়। তারা একটা বছরের পার্টিকুলার টাইমে কোনো ডিম দেবে না, চুপচাপ বসে থাকে। আর যে সময় কিছু মুরগি আছে তারা সারা বছরে কোনো সময় তা দেয় না, মানে সবসময় প্রতি দিনই ডিম দিয়ে যায়, এবং তাদের চাষ করাটা বেশি লাভবান হয়, তাদেরকে নন সিটার বলা হয়, যেমন লেগহর্ন। মানে মোটামুটি এটুকু মনে রাখতে হবে যে ভূমধ্যসাগরীয় ব্রিড বেশিরভাগটাই হচ্ছে লেইং ব্রিড, ডিমের জন্য বিখ্যাত এরা। আমেরিকান ইংলিশ ব্রিড বেশিরভাগটাই হচ্ছে ডুয়াল ব্রিড, দুটোর জন্যই চাষ করা হয়। আর এশিয়ান ব্রিড হচ্ছে মোটামুটি মাংসের জন্যে বেশি পরিমাণে পাওয়া যায়, তাছাড়া কিছু মুরগি আছে ডিমও দেয়। তাহলে কি বললাম আমি এখানে, না পোলট্রির উৎপত্তি অনুসারে, পিওর ব্রিডের উৎপত্তি অনুসারে তার ভাগগুলো উইথ এক্সাম্পল ক্লিয়ারলি মুখস্থ করতে হবে, সাথে আমাদের শর্ট কোশ্চেন মুখস্থ করতে হবে। লেইং ব্রিড কি, ডুয়াল ব্রিড কি, টেবিল ব্রিড কি, এদের এক্সাম্পল। এরপরে আসবো আমরা শঙ্কর ব্রিড, মানে ব্রয়লার, যেটা একটা বললাম। এখানে ভারতীয় ব্রিডের সাথে অন্য ব্রিডের মিক্সিং করা হয়। হাইব্রিড ব্রিড, তার মধ্যে আসবে পোলট্রি। তো এই পোলট্রি কীভাবে চাষ করা হয় আমরা আশপাশে এখানে ওখানে গিয়ে দেখেছি, যে ছোটো ছোটো তারের জাল দিয়ে ঘর তৈরি করা হয় নিচু নিচু, এবং সেই ঘরের ভিতরে লাইট জ্বেলে পোলট্রি চাষ করা হয়। সেখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করলে সবাই দেখতে পাবে, যে পোলট্রি যেখানে চাষ করা হয় সেই ঘরের নিচে কিন্তু একটা ভুসি বা খড় বা এই ধরনের কোনো জাতীয় বস্তু দিয়ে একটা 5 বা 6 ইঞ্চির একটা বেড তৈরি করে, একটা বেডের মতন প্রিপারেশন, নরম জিনিস, ওর ভিতরে এই যে তুষ, খড় বা কাঠের ভুসি এইগুলো দিয়ে আগে বিছিয়ে দেওয়া হয় ঘরের ভিতরে, তার উপরে গিয়ে পোলট্রি ছাড়া হয়। তো এইভাবে যে পোলট্রিটা চাষ করা হয় তাকে অ্যাকচুয়ালি ডিপ লিটার পদ্ধতি বলা হয়। তো পোলট্রি যদি আসে তাহলে কোশ্চেন কিন্তু এখানে আসবে যে কীভাবে ডিপ লিটার পদ্ধতিতে পোলট্রি চাষ করা হয়। তো তার জন্যে আগে ডিপ লিটার জিনিসটা কি জানতে হবে, ডিপ লিটার জিনিসটা কি জানতে হবে। ডিপ লিটার মানে যেটাকে বললাম আমি, যে তৃণসজ্জা, যে কোনো পোলট্রি চাষ করতে গেলে আগে খড়, ঘাস বা কাঠের ভুসি বা তুষ এই জাতীয় পদার্থ দিয়ে একটা বিছানা তৈরি করতে হবে। সেটা ম্যাক্সিমাম 20 সেন্টিমিটার পর্যন্ত পুরু হতে পারে, মানে একটা মোটা বেড লাইক প্রিপেয়ার আগে ঘরের মধ্যে প্রিপেয়ার করে তার উপরে মুরগি চাষ করতে হবে। সেই যে কাঠের ভুসি, খড় এইগুলো দিয়ে যে বেডটা বা সেই সজ্জাটা তৈরি করা হয় সেটাকেই ডিপ লিটার বলা হয়। এবং এই ডিপ লিটারের মারাত্মকভাবে পরিচর্যা দরকার পড়ে, না হলে সমস্ত পোলট্রিতে
রোগে আক্রান্ত হয়ে মারা যাবে। ডিপ লিটারের ভেতরে পলিচুন, ফসফেট এইগুলো মাঝে মাঝে ছড়াতে হবে। ডিপ লিটারকে গরম রাখতে গেলে বাল্ব জ্বালাতে হয়। ওই লিটারটাকে মাঝে মাঝে 1 মাস 1.5 মাস অন্তর পরিবর্তন করতে হবে, চেঞ্জ করতে হবে। এইভাবে লিটারের পরিচর্যা করতে হবে। মুরগি ভালো চাষ করতে গেলে ওই ডিপ লিটারের পরিচর্যা দরকার লাগে। তো এই ডিপ লিটার পরিচর্যা নিয়ে তার উপরে খাবার বা জলের ব্যবস্থা রাখা হয়। তাছাড়া আরেকটা জিনিস করা হয়, সেটা হচ্ছে মুরগি, আমরা যে জলে স্নান করি, মুরগি হচ্ছে জাস্ট বালিতে গিয়ে ভালো করে মেখে টেকে তারপরে গা ঝেড়ে নেয়। এইভাবে ওরা স্নান করে, মানে ওদের গা ফ্রেশ করার জন্য বালির দরকার লাগে। সেই জন্যে ছোটো পাত্রতে বালি রেখে দিতে হবে মুরগির পরিষ্কার হওয়ার জন্যে। কারণ যে কোনো মুরগি আমরা আশপাশে যদি লক্ষ্য করে দেখি, তাহলে ওরা ভালো করে আগে মাটি মেখে নিয়ে তারপর গা ঝাড়া দিয়ে পরিষ্কার হয়। তো এটাকে বালি স্নান বলে। তার জন্যে মুরগি চাষ করতে গেলে বালির দরকার লাগে। তাছাড়া খাবার তো দিতেই হবে। তো এইভাবে এখানে মুরগি চাষ থেকে তোমরা কেবলমাত্র শুধু ডিপ লিটার পদ্ধতিটাই পড়বে, আর কিছু পড়তে হবে না। প্রথমত ডিপ লিটার কাকে বলে, কিভাবে করা হয়। যদি দেখা গেল যে আমার খুব একটা ভালো পড়া নেই, কিন্তু পরীক্ষায় কোশ্চেন চলে এলো কীভাবে ডিপ লিটার করা হয়, তাই বলে কি আমি ছেড়ে দেবো? ছেড়ে দেওয়ার কোনো ব্যাপার নেই। এখানকার উত্তর বানিয়েই লিখে দেওয়া যাবে। ডিপ লিটার জিনিসটা কি জানলেই বাদ বাকি বানিয়ে লিখবো। যে ঘর প্রিপেয়ার করা হবে, তার ভেতর তৈরি করা হয়, একটা ঘরের যে কোনো মাপ দিয়ে দেওয়া হলো, সেই ঘরের মধ্যে অ্যাপ্রক্সিমেট এত মুরগি মতন ছাড়া যেতে পারে, দিয়ে ডিপ লিটারের সুবিধা অসুবিধা লিখবো, পরিচর্যা লিখবো, খতম। তো এরকমভাবে ডিপ লিটার পদ্ধতিতে শুধু মুরগি চাষটা পড়ে রাখবে, পয়েন্ট মুখস্থ রাখবে, বাকি লেখা বানিয়ে লিখে দেবে। আর কি, এখান থেকে কয়েকটা মুরগির রোগ সম্পর্কে জানতে হবে, যেখান থেকে খুব ইম্পর্ট্যান্ট একটা রোগ হচ্ছে রানীক্ষেত ডিজিজ। রানীক্ষেত রোগ, যেটা মনে রাখতে হবে, মুরগির শ্বাসকষ্ট হয়, গলা কাঁপুনি দেবে, ঝিমুনি ভাব চলে আসবে। এটা হচ্ছে একটা ভাইরাস ঘটিত রোগ। ঠিক আছে, তাহলে ভাইরাস ঘটিত একটা যেরকম রানীক্ষেত ডিজিজ আছে, আর একটা হচ্ছে ম্যারেক বর্ণিত ডিজিজ আছে। ম্যারেক বর্ণিত বা ম্যারেক ডিজিজ আছে ভাইরাসের। তাহলে এই রানীক্ষেত আর ম্যারেক, এই দুটো ডিজিজ হচ্ছে ভাইরাস ঘটিত, এবং এরা কিন্তু আক্রান্ত হলে মুরগিকে বাঁচানো খুব কষ্ট। কারণ এদের প্রতিষেধক টিকা পাওয়া যায়, মুরগিকে টিকা দিতে হয়। না যদি দেওয়া থাকে তাহলে কিন্তু রানীক্ষেত, এটা অ্যাকচুয়ালি রাজস্থানের রানীক্ষেত বলে একটা জায়গায় প্রথমে এই রোগটা দেখা গেছিলো, সেই জন্য রানীক্ষেত ডিজিজ বলা হয়। তাছাড়া আরও কয়েকটা রোগ সম্পর্কে জেনে রাখবে, সেটা হচ্ছে পুলোরাম, কোরাইজা আর ফাউল কলেরা। পুলোরাম, কোরাইজা, পুলোরাম, কোরাইজা, পুলোরাম, কোরাইজা আর ফাউল কলেরা, তিনটে রোগই হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এর মধ্যে পুলোরাম, কোরাইজাটা ইম্পর্টেন্ট মনে রাখবে। তাহলে কি, রানীক্ষেত, পুলোরাম আর কোরাইজা, এই তিনটে রোগ ভালো করে মুখস্থ রাখবে। কোনটা ব্যাকটেরিয়া ঘটিত, কোনটা ভাইরাস ঘটিত, আর রোগ হলে মুরগির কী রোগ হয়, আর হলে কি ট্রিটমেন্ট দেবো। পুলোরাম হলে ফুরা জোলিডন, কোরাইজা হলে স্টেপটোমাইসিন, এইগুলো পোলট্রিদেরকে খাওয়াতে হয়। পোলট্রির সাথে সাথে আর একটা জিনিস পড়লে মোটামুটি এই পোলট্রি আর হাঁস কভার হবে, সেটা হচ্ছে ব্রিড অফ ডাকস, ডাকসের ব্রিড। হাঁসের ব্রিড, ডাকের ব্রিডের ক্ষেত্রেও একটা জিনিসই শুধু আমাদের এখানে করতে হবে, সেটা হচ্ছে উৎপত্তি অনুসারে হাঁসের ব্রিডগুলির নাম এবং উদাহরণ সহ হাঁসের ব্রিডগুলির নাম লেখো। ক্লিয়ার কোশ্চেন আসবে এবং 3 নম্বর কিন্তু দেবে। সেখানেও উত্তরটা অনেকটা একই রকম হবে। কি না, উৎপত্তি অনুসারে হাঁসের যে ব্রিড তোমরা এই পোলট্রির মধ্যেই শেষের দিকে পেয়ে যাবে, সেখানেও 4 প্রকারের ব্রিড আছে। একটা ভূমধ্যসাগরীয় ব্রিড বা মেডিটেরিয়ান ব্রিড বলা হয়, একটা আমেরিকান ব্রিড, আর একটা জার্মান ব্রিড, আর একটা এশিয়ান ব্রিড। তাহলে অলমোস্ট সবই সেম ব্রিড, মানে ভূমধ্যসাগরীয় ব্রিড, আমেরিকান ব্রিড, এশিয়ান ব্রিড সব সেম। শুধু ইংলিশ ব্রিডের জায়গায় জার্মান ব্রিড হবে, শুধু ইংলিশ ব্রিডের জায়গায় তোমরা জার্মান ব্রিড করে দেবে, তাহলেই হাঁসের ব্রিডগুলো হয়ে যাবে। কিন্তু এক্সাম্পল আলাদা হবে, কারণ মুরগি আর হাঁস তো এক জিনিস নয়। তো এক্সাম্পলে তোমরা ভূমধ্যসাগরীয় ব্রিডের মধ্যে রুইয়ে, এই কথাটা মনে রাখবে, রুইয়ে ক্লেয়ার, এগুলো সব হচ্ছে মেডিটেরিয়ান ব্রিড। আমেরিকান ব্রিড হচ্ছে ব্ল্যাক ইস্ট ইন্ডিয়ান, কাউগা, মাস্কাভি। তো এই মাস্কাভি কথাটা মনে রাখবে, মাস্কোভি, এটা হচ্ছে আমেরিকান ব্রিড। জার্মান ব্রিডের ভেতরে
সাকসোনি একটা এক্সাম্পল মনে রাখবে, আর এশিয়ান ব্রিডটা অবশ্যই মনে রাখবে, কারণ আমরা এশিয়ার মধ্যেই বিলং করি। সেখানে হচ্ছে ইন্ডিয়ান রানার, খাকি, ক্যাম্বেল, বালি, নাগেশ্বরী, পিকিনি, এগুলো মনে রাখবে। সিলেটমেট। তাহলে এশিয়ান ব্রিড বা ভারতীয় ব্রিড যদি বলা হয় কয়েকটা ইম্পর্টেন্ট, তার মধ্যে সিলেটমেটে, নাগেশ্বরী, ইন্ডিয়ান রানার, খাকি ক্যাম্বেল, এগুলো কিন্তু মনে রাখবে। কি বললাম? ইন্ডিয়ান রানার, খাকি ক্যাম্বেল, সিলেটমেটে, নাগেশ্বরী, বালি, এগুলো মনে রাখবে এশিয়ান ব্রিড। তাহলে 4 প্রকারের উদ্ভূত অনুসারে হাঁসের ব্রিড উইথ এক্সাম্পল এখান থেকে মনে রাখলেই মোটামুটি হাঁস আর মুরগি কভার হয়ে যাবে। তাহলে সব কিছু পড়ার দরকার নেই, দেখবে বইতে অনেক কিছু লেখা রয়েছে, কিন্তু আমি যে জায়গায় যেগুলো জোর দিলাম আর কি, যে মুরগির ব্রিডগুলোর নাম এক্সাম্পল, যত রকমের ব্রিড আছে, সে লেইং ব্রিড, ডুয়েল ব্রিড, টেবিল ব্রিড, ওদিকে মেডিটেরিয়ান ব্রিড, উৎপত্তি অনুসারে যে ব্রিডগুলো বললাম আর কি, মুরগির রোগ, আর শুধু ডিপ লিডার পদ্ধতিটা একটু ডিটেলসে পড়বো হাঁসের ক্ষেত্রে।